কি হয়েছিল সেই রাতে গল্পের আরো একটা পর্ব নিয়ে আসলাম। আশা করি আপনারা পুরো গল্পটা শুনে যাইবেন। তো আর বেশি কথা না বলে চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। সাজু বলল, দারগা সাহেব, আমার মনে হচ্ছে যে লিমন এগুলো করছে না। আপনি কি লিমনের বন্ধু তৌহিদকে ছেড়ে দিয়েছেন নাকি না আপনার হেফাজতে আছে? দারগা বলল, আমার কাছেই আছে। সাজু বলল, তাকে আটকে রাখুন, নিশ্চয়ই তৌহিদ কোনো কিছু লুকাচ্ছে, কারণ একটা অদৃশ্য মেঘ চোখের সামনে ঘুরছে। দারগা বলল, দেখুন সেটা হয়তো সম্ভব না, কারণ উপর মহল থেকে সকালবেলা কল দিয়েছিল তৌহিদকে যেন ছেড়ে দেই। সাজু বলল, মানে তৌহিদের উপরে লুক আছে? দারগা বলল, হ্যাঁ, তার একটা আঙ্কেলের সঙ্গে এমপি সাহেবের খুব ভালো সম্পর্ক আছে, তাই এমপি সাহেব নিচে সুপারিশ করছে ছেড়ে দিতে। সাজু বলল, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে তো এমন ছোট বিষয় নিয়ে এমপি সাহেবের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। দারগা বলল, আরেকটা কথা সাজু সাহেব। জি বলুন। দারগা বলল, আপনার আর এই মামলার বিষয়ে এগিয়ে আসতে হবে না, আমরা সবাই লিমনকে ধরার চেষ্টা করছি। সাজু বলল, কিন্তু কেন? দারগা বলল, এখানে কোনো রহস্য নেই। সকালবেলা আমরা অর্ডার পেয়েছি যে লিমনকে যে কোনো মূল্যে ধরে ফেলতে হবে, কারণ নিজের বাবা মার জন্য যে এখন হিংস্র মাফিয়া হয়ে গেছে, সেজন্য তাকে এই মুহূর্তে থামানো দরকার। সাজু বলল, আপনি কি জানেন যে লিমনের বাবার কাছে একটা পুতুল ছিল সেই বিষয়ে? দারগা বলল, কিসের পুতুল? সাজু বলল, স্বর্ণের পুতুল। দারগা বলল, জানতাম না, কিন্তু লিমনের চিঠিতে পুতুলের কথা উল্লেখ করা হয়েছে, ঘটনা কি? সাজু বলল, আমিও সঠিক জানি না, তবে সত্যি যদি লিমনের বাবার কাছে স্বর্ণের পুতুল থাকে তাহলে সেটা তিনি কোথায় পেলেন জানতে হবে আমাদের। তারপর সেই পুতুল এখন কোথায় আছে আর কার সঙ্গে লিমনের জীবনের কোনো বিপদ আছে নাকি সেটা বের করতে হবে। দারগা বলল, কিন্তু আপনাকে তো এখন এসব থেকে দূরে থাকতে বলা হয়েছে। সাজু বলল, এটা অন্যায়, আমি আমার নিজের মতো কাজ করে যাব, যেখানে বেআইনি ভাবে কেউ যদি কিছু বলে তাহলে মানবো কেন? দারগা বলল, সেটা আপনার ইচ্ছে, তবে আমাদের কাছ থেকে আপনি আর কোনো তথ্য বা সাহায্য পাবেন না। সাজু বলল, আপনাদের কাছ থেকে না পেতে পারি, যদি আপনার কাছে চাই তখন? দারগা বলল, মানে? সাজু বলল, মানে হচ্ছে সমগ্র পুলিশের সাহায্যের দরকার নেই, শুধু আপনার সহযোগিতা কামনা করছি। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন, কারণ আপনার মধ্যে আমি সততা দেখছি। দারগা হাসতে লাগলো আর বলল, পুলিশের আবার সততা? সাজু বলল, আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই আর এই মামলার রহস্য বের করতে চাই। দারগা বলল, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে, কিন্তু একটা পরামর্শ দেব। সাজু বলল, জি বলেন। সেটা হচ্ছে এখানে অনেক বড় রাজনৈতিক নেতাদের দল জড়িয়ে আছে, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনি নিজের জীবনের ঝুঁকি না নিলে আপনার মঙ্গল হতো। সাজু বলল, আমার কাজে এসব নিয়ে থাকা, নিজের জীবন নিয়ে মায়া করে বেঁচে থাকার চেয়ে স্বাধীনভাবে কোন কিছু লড়াই করে বাঁচার আনন্দ আছে। দারগা বলল, বুঝতে পারছি সাজু সাহেব, আচ্ছা বাদ দিন তো এসব কথা, আপনার যখন যা দরকার হবে সবকিছু আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব, আপ্যায়ন চেষ্টা করব। সাজু বলল, অনেক অনেক ধন্যবাদ স্যার। মোবাইলে কথা বলা শেষে সাজু আবার বুড়ো লোকটার দিকে তাকিয়ে বলল, লিমন তো আরেকটা খুন করছে। বাজারে সেই শাহজাহান নামের লোকটাকে? বুড়ো লোকটা বলল, বলো কি? সাজু বলল, দারগা সাহেব তো সেটাই বললেন, কিন্তু লিমন এটা করে ভুল করছে, কারণ সে যেহেতু বাবা মায়ের খুনের জন্য দায়ী লোকদের চিনতে পেরেছে, তখন তার উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। লোকটা বলল, আমিও বুঝতে পারছি না। সাজু বলল, আপনি আমাকে সেই পুতুলের রহস্য কি কি কারণ আছে সেটা বললে অনেক উপকার হতো। লোকটা বলল, আমি সেটার জন্য এখানে আসছি। সাজু বলল, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ, আমি খুব অসুস্থ, আমার বসতে কষ্ট হই। লোকটা বলল, তাহলে সংক্ষেপেই বলি। মাসখানেক হবে লিমনের বাবা সুন্দরবনে গেছিল খাঁটি মধুর জন্য। সেখানে যারা সচরাচর জঙ্গল থেকে মধু সংগ্রহণ করে তাদের থেকে খাঁটি মধু কেনার জন্য গেল। একটা লোকের সঙ্গে আমাদের ফিরোজপুরে পরিচয় হয়েছে, তিনি এখানে মধু বিক্রি করতে এসেছিলেন, কিন্তু মধু বিক্রি করে যখন শেষ হয়ে গেছে সেই সময় তার সঙ্গে দেখা হয়েছে লিমনের বাবার, যে তার বাড়িতে গেলে কিছুদিন পরে সে আবার মধু নিয়ে আসবে। লিমনের বাবা তখন ফোন নাম্বার রেখেছিল এবং নিজে শ্বশুরে গিয়ে মধু আনবে সেটাও জানিয়ে দিল। তারপর যখন লোকটা বাড়িতে গেল তখন সেই লোকটার বাচ্চা মেয়েটির হাতে একটা পুতুল দেখতে পাই। ফাজলামো করে ওই বাচ্চার হাত দিয়ে পুতুল নিয়েছিল, কিন্তু সেটা ধরার পরে হাতের অনুভবে কেমন খটকা লাগলো। লিমনের বাবা একসময় স্বর্ণের কারিগর ছিল, জানো তো তুমি? সাজু বলল, না জানতাম না। লোকটা বলল, প্রায় 15 বছর সে কারিগর ছিল,
তাই সে স্বর্ণের পুতুল ধরে কেমন একটা অনুভব হচ্ছে। সে তখন লোকটার কাছে জিজ্ঞাসা করে পুতুলটা কোথায় পেয়েছে তারা। লোকটা বলে যে তিনি নাকি জঙ্গলের মধ্যে পেয়েছেন, তার লুঙ্গির পাশে নিয়ে এসে মেয়েকে দিয়েছেন। তখন সেই লোকটাকে বলে রিমনের বাবা পুতুলটা সঙ্গে নিয়ে আসছে। তারপর ফুরিয়ে এসে নিজের পরিচয় পুরনো বন্ধুর কাছে গিয়ে পুতুলটা পরীক্ষা করে, আর সেটাই ছিল তার চরম ভুল। সাজু বলল চরম ভুল কেন? লোকটা বলল কারণ সে যেহেতু কারিগর ছিল তাই চাইলে নিজের ঘরে বসে পরীক্ষা করতে পারত, কিন্তু যখন প্রমাণিত হয়েছে যে এইটাই খাঁটি স্বর্ণ, তখন সেই স্বর্ণকার বন্ধুর শয়তানি আরম্ভ হয়ে গেল। সাজু বলল কি রকম? লোকটা বলল এত বড় স্বর্ণের পুতুল দেখে সে লোভে পড়তে পারে, স্বাভাবিক। সাজু বলল তারপর? লোকটা বলল লিমনের বাবা তখন তার বন্ধুর কাছে সেই মধু বিক্রেতার কথা বলে দেই। এটা ছিল দ্বিতীয় ভুল, কিন্তু বিশ্বস্ত বন্ধু তাই বলতে দ্বিধা করে নাই। সেই বন্ধু তখন পরের দিন মধু বিক্রেতার কাছে চলে গেল, কারণ যেখানে ওইটা পাওয়া গেছে সেখানে গেলে আরো সন্ধান পাওয়া যাবে এটা ভেবে। সাজু বলল তারপর কি হয়েছে? লোকটা বলল মধু বিক্রেতা তখন কৌতূহল হয়ে গেল আর বারবার কাহিনী জানতে চাইল। তখন তিনি সেই পুতুলটা যে স্বর্ণের সেটা তাকে বলে দেই। সাজু বলল হাই আল্লাহ। লোকটা বলল তখন মধু বিক্রেতা চলে এলো লিমনদের গ্রামে এবং খুঁজে বের করলো তাদের বাড়ি, কিন্তু লিমনের বাবা পুতুলের কথা অস্বীকার করেন এবং তাকে চলে যেতে বলে। তখন লোকটা গিয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে সবকিছু খুলে বলে। এবার আরেকটা লোকের জিব্রা চকচক করতে শুরু করছে। তখন লিমনের বাবাকে বাজারে ডেকে পাঠালেন এবং এই গুণ হওয়া সাধারণ ব্যাপারী হোটেলে বসে সবকিছু তাকে জিজ্ঞাসা করে। আস্তে আস্তে কথা ছড়িয়ে গেল দুই একজন বড় বড় মানুষের কাছে, আর তাছাড়া ভিন্ন ভিন্ন সময়ে রাতের আধারে দেখা করতে আসতো। কেউ কেউ হুমকি দিত, আবার কেউ চলে বলে কৌশলে কথা বের করতে চাইতো। সাজু বলল এসব নিয়ে তিনি টেনশন করতেন। লোকটা বলল হ্যাঁ, একদিন আমার কাছে গিয়ে বিস্তারিত সব খুলে বলে আর পুতুলটা আমাকে দেখায়। তখন সে বলছিল তার বিপদের কথা, তাকে যে কোনো মুহূর্তে কোনো কিছু করে ফেলতে পারে। সাজু বলল তাহলে তো লিমনের বাবা লোভী মানুষ, কারণ তিনি এটা একা ভোগ করতে চাইছেন। লোকটা বলল হ্যাঁ ঠিক, আমি তাকে সেটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে ভুল বুঝে সে চলে যায়। তার 3 থেকে 4 দিনের মাথায় এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। সাজু বলল সেই পুতুলটা কোথায়, কেউ জানে? লোকটা বলল এই পর্যন্ত না, লিমনের বাবা সেটা নিজে মনে হয় লুকিয়ে রেখেছে। তখন সাজু বলল এই সমস্ত ঘটনা পুলিশের কাছে না বলে কেন আমাকে বলতে আসছেন, জানতে পারি? তখন লোকটা বলল পুলিশের উপর বিশ্বাস নেই, আর তোমার কথা যখন জানলাম যে তুমি মোটামুটি বড়লোক বাবার সন্তান, তোমার বাবা লন্ডনে, আর তাছাড়া তুমি একজন গোয়েন্দা, তাই বলতে ইচ্ছে করছিল যদি তোমার একটু সাহায্য হতো এই খুনের রহস্য উন্মোচন করতে। তাই তোমাকে সেই পুতুলের রহস্য খুলে বললাম। এবার আমাদের সেই রহস্য দিকে এগোতে হবে। সাজু বলল সেটাই তো বুঝতে পারছি না। লোকটা বলল আচ্ছা তাহলে এখন আমি আসি, বেলা প্রায় দুপুর পেরিয়ে হয়ে গেল। সাজু বলল না, দুপুরে খাওয়া দাওয়া করে যান। লোকটা বলল না, আমি চলে যাব, কিন্তু আবারও তোমার সঙ্গে দেখা করতে হবে। সাজু বলল ঠিক আছে। তো এবার চলে যায় লিমনের কাছে। লিমনের যখন জ্ঞান ফিরছে, সে তখন তাকে একটা আবদ্ধ রুমে বন্দি পেল। সম্পূর্ণ নতুন স্থান, এমন ঘরের মধ্যে যে কিভাবে আসছে সেটাই বুঝতে পারছে না। বিছানার পাশে একজন চেয়ারে লাল গেঞ্জি পরে বসে আছে। তাকে চোখ মেলে যখন নাড়াচাড়া করতে দেখলো, তখন শরীর জারা দিয়ে বলল ডাক্তারের কথা তাহলে মিলে গেছে? লিমন বলল কে আপনি, আর আমি এখানে কেন? লোকটা বলল আমি কি সেটা তোমার জানতে হবে না, না জানলেও চলবে, তবে তুমি এখানে আছো কারণ তোমাকে এখন পুলিশের লোকজন অন্য হয়ে খুঁজছে। আমি বললাম পুলিশ আমাকে খুঁজবে কেন? লোকটা বলল পুলিশ আর শাহজাহান নামের হোটেলের মালিককে খুন করার অপরাধে তুমি একজন মোস্ট ওয়ান্টেড আসামি। আমি বললাম আমি কখন গুম করছি? সেদিন রাতে আমি তো ঘুমিয়েছিলাম, তারপর থেকে আমার কোনো কিছু মনে নাই। আসসালামু আলাইকুম। তো এই পর্বটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কপিলিং আর রিপোর্ট করে দিও। আশা করি পরের পর্বগুলো খুব তাড়াতাড়ি তোমার মাঝে নিয়ে আসবো। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ গাইস।